গপ্পযুজু চ্যানেলের যারা সদস্য হয়েছেন এবং জয়েন বাটনের মাধ্যমে অর্থ সাহায্য করে আমাদের পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প রিজিশা, লিখেছেন নীলাশিস বসু। মাঝে মধ্যেই একা বেরিয়ে পড়তে আমার মন্দ লাগে না। কয়েকদিন পর পরই মনটা শুধু উড়ে যেতে চায় কোনো অজানার উদ্দেশ্যে, এই ইটকাট কংক্রিটের কঙ্কালে দমবন্ধ আবহাওয়ার বাইরে। একটু সবুজ ঘেরা শান্ত পরিবেশ বরাবরই আমাকে হাতছানি দেয়। অথচ বিধিবাম পরীক্ষার এতই চাপ যে কলেজ থেকে ছুটি পাওয়া একটা ঝক্কির বিষয়। তদুপরি এই সেমিস্টার সিস্টেমের ফলে খাতা দেখার পাহাড় প্রমাণ চাপের জন্য নাওয়া খাওয়া ভুলে যেতে হয়। সদ্য সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পরপর কয়েকদিন একটু ছুটি পাওয়া গেল, আর আমার মনটাও খাঁচা ছাড়া পাখির মতো ওড়ার জন্য ছটফট শুরু করলো। জমে থাকা সিএলগুলো নেব কিনা ভাবছি, কাকুরা ও তাল পড়ার সম্পর্ক কিনা জানি না। হঠাৎ করে সুবীরের ফোন এলো। ও থাকে ব্যাঙ্গালোরে, ছুটিতে গ্রামে ফিরেছে, আর ফিরেই ফোন করেছে আমাকে। সেই কলেজের সময় থেকে বন্ধু আমরা। কলেজে পড়ার সময়ে একসঙ্গে ট্রেকিং, এখানে সেখানে ঘুরে বেড়ানো সবই আমরা একসঙ্গেই করতাম। আমরা দুজনেই সমবয়সী। ওর গ্রামের বাড়ি চৌহাটায়। ফোনটা ধরতেই ওপার থেকে সেই পুরনো ফাজলামির গলায় বলে উঠল, কি রে ভাই, পুরো পেপারটা যে ভুলেই মেরে দিয়েছিস তো? আমি কপট রাগ দেখিয়ে বললাম, আর তুই যে প্রবাসী হয়ে এদিকে আর পা দিস না তার বেলা, কেমন আছিস বল? আরে রাখ তো, তোর কেমন আছি? সেই কলেজের সময় থেকে বলছিস গ্রামের বাড়িতে আসবি, বাউন্ডুলো হয়ে দেশে বিদেশে ঘুরছিস। এবার চলে আয় চৌঘাটায়, দুই বন্ধু মিলে মজা করা যাবে। আমাদের পুকুরের মাছ ধরবো, হই হই করে কাটানো যাবে কয়েকটা দিন। এখন তো তোর ছুটি নাকি? চলে আয় জলদি। এই যে মেঘ না চাইতেই জল, এমন লোভনীয় প্রস্তাব আর ফেরানো যায়? পরের দিনই তল্পি তল্পা গুছিয়ে রওনা দিলাম চৌহাটায়। হাওড়া স্টেশনে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর একটা মেচেদা লোকাল পেলাম। এই দক্ষিণ পূর্ব লাইনে এমনি ট্রেনের ঝামেলা। এই লাইনে সঠিক সময় ট্রেন আসা আর ডুমুরের ফুল দেখা একই বিষয়। যাই হোক, এখন সব ভিড়ই হাওড়ার দিকে আসার ফলে আপলাইনের ফাঁকা ট্রেনে বেশ জমিয়ে বসলাম। হাওড়া থেকে বাগনানের পরের স্টেশনে ঘোড়াঘাটা। স্টেশন থেকে টোটো পেয়ে গেলাম কাটাপুকুর মোড় পর্যন্ত। এখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার ভিতরে চৌহাটা গ্রাম। ওই পথে আর টোটো অটো কিছুই চলে না, এখনো কাঁচা রাস্তা। সুবীর নিজেই বাইক নিয়ে অপেক্ষা করছিল কাটাপুকুর মোড়ে। সেখান থেকে ওর বাইকে চেপে পৌঁছালাম ওদের গ্রাম চৌহাটায়। গ্রামটা ছোট হলেও আমাকে বেশ মুগ্ধ করে দিল। এখনো মাটির রাস্তা, 3টে পুকুর যেন গ্রামটাকে 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। অজস্র গাছে হরেক রকম নাম না জানা পাখির কলতান শহরের কর্ণবিদারক শব্দ দূষণের থেকে কানকে রেহাই দিল। সুবীরদের 3তলা পুরনো বাড়ি, একটা লোহার গেট। বোঝাই যায় সদ্য কিছু মেরামত করে আধুনিক ছাপ দেওয়ার চেষ্টা হয়েছে। চারপাশে পাঁচিল থাকলেও কয়েক জায়গায় ভগ্ন প্রায়। গ্রামে বাকি বাড়িগুলো দেখে বোঝাই যাচ্ছিল ওরাই এই গ্রামের সব থেকে সম্পন্ন মানুষ। এত বড় বাড়িতে মানুষ বলতে মাত্র 3 জন থাকে, সুবীরের বাবা মা আর সর্বক্ষণের কাজের দিদি শ্যামলী। এছাড়া সুবীর ছুটিতে বাড়ি ফিরলে সে থাকে। সুবীরের বাবার বয়স 70 পেরিয়েছে আর মায়েরও 60 পেরিয়ে গেছে। আমরা যেতেই শ্যামলীদি চা জল খাবার এনে দিল। আমার থাকার ব্যবস্থা হয়েছিল সুবীরের ঘরেই। এত বড় বাড়ি, অথচ ব্যবহার করা হয় মাত্র 5টা ঘর। ঢুকেই একতলায় সবার বসা খাওয়ার জন্য একটা বিশাল ঘর, যা এখন ওদের অতীত বর্ধিষ্ণুতার সাক্ষ্যবাহী। তার পাশে ওদের রান্নাঘর। এছাড়া দোতলায় সুবীরের একটা ঘর, আর ওর মা বাবা আর একটা ঘরে থাকেন। শ্যামলীদি থাকেন অন্য একটা ঘরে। বাথরুমটা দোতলার একটু দূরে এক কোণে। ওপরের 3তলাতেও ঘর আছে বেশ কয়েকটা, কিন্তু সেগুলো তালাবন্ধ,
ব্যবহার হয় না। বাড়ির পিছন দিকটা কোনো এককালে বাগান ছিল বোঝা যায়, তবে দেখভালের অভাবে ঝোপঝাড় হয়ে প্রায় জঙ্গলের চেহারা নিয়েছে। জলখাবার খাওয়ার পর সুবীর বলল, চল তোকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই কথা শুনে সুবীরের মা বললেন, পিছনের বাগানে যাস না কিন্তু, এখন সন্ধে হতে চলল। আমরা কি আর কথা শোনার মানুষ? চিরকালই আমরা অবাধ্য। তাই সুবীরের মায়ের নিষেধ সত্ত্বেও পেছনের ওই জঙ্গলের মতো বাগানটায় গিয়ে দেখি ওটার ভিতরে একটা ভাঙাচোরা ঘরের মতো কাঠামো উঁকি দিচ্ছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ওটা কি রে? আরে তোকে এখানে টাকার আসল কারণটা ওই ঘরটাই তো। তবে মা বাবাকে এখনই কিছু বলবি না, ওরা জানলে আর উদ্দেশ্য পূরণ হবে না। দেখ, আমি এই বিশাল পুরনো বাড়িটা সামলাতে পারছি না, ভাবছি এটা বিক্রি করে দিয়ে বাবা মাকে নিয়ে ব্যাঙ্গালোরে শিফট করব। ওদেরও তো বয়স হয়েছে। বাধা দিয়ে বলে উঠলাম, আরে তাতে সমস্যা কোথায়? বিক্রি করার খদ্দের পাচ্ছিস না নাকি? আরে না, খদ্দের তো বহু আছে। এরকম জায়গায় রিসর্ট বানানোর জন্য কতজন মুখিয়ে আছে জানিস? তবে বাদ সাধছে বাগানের ভিতর ওই পুরনো ঘরটা। আরে ওটাকে বাগান না বলে জঙ্গল বল। কিন্তু ওই পুরনো ঘরটার কিসের সমস্যা? সুবীর একটু এদিক ওদিক দেখে নিচু গলায় বলল, শোন, ব্রিটিশ আমলে আমাদের পরিবার এই এলাকার জমিদার ছিল। তখন সদ্য তেভাগা আন্দোলন শুরু হয়েছে। আমার দাদুর বাবারা ছিলেন দুই ভাই, প্রতাপ আর প্রমোদ। আমার দাদুর বাবা প্রতাপ ছিলেন বড়, আর ছোট ভাই প্রমোদ নাম লিখিয়েছিলেন ওই তেভাগা আন্দোলনে। বুঝতেই পারছিস, জমিদার বাড়ির ছেলে হয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমাদের সব জমির ফসল চাষিদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করতে লাগলেন প্রমোদ। ফলে প্রতাপ গেলেন রেগে। তাকেই তো সব জমিদারি সামলাতে হতো। পুলিশের খাতাতেও নাম উঠল প্রমোদের, তাই ব্রিটিশ পুলিশ তাকে খুঁজতে শুরু করে দিল। বাগানের ওই ঘরটাতে লুকিয়েছিলেন প্রমোদ। আমার দাদুর বাবা প্রতাপই পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেন প্রমোদকে, কিন্তু তিনি ধরা দিতে চাননি, পালানোর চেষ্টা করেন। আর তখনই পুলিশ তাকে গুলি করে খুন করে। সেই থেকেই ওই ঘরটা নিয়ে এলাকায় দুর্নাম আছে। ওটা নাকি অভিশপ্ত। লোকজন নাকি রাতে মাঝে মধ্যে ওখানে আলো জ্বলতে দেখেছে। বিভিন্ন রকম আওয়াজও পাওয়া যায়। গ্রামের লোকেরা ভয়ে রাতে এদিকে আসে না। দু একজন নাকি একটু সন্ধ্যার দিকে এদিকে এসেছিল। পরের দিন সকালে তাদের যখন পাওয়া গেছে তখন তারা বদ্ধ উন্মাদ। অবশ্যই এসবই মুখে মুখে রটনা। ছোট থেকেই আমি নিজের চোখে এসব কিছুই দেখিনি। এরকম জায়গা গুন্ডা বদমাশদের জন্য স্বর্গরাজ্য। ওরা এরকম করে লোককে ভয় দেখিয়ে রাখে যাতে তাদের কুকাজ ওখানে চালাতে পারে। আর এই জায়গাটা এরকম একটা ইতিহাস আছে বল, সেটা দিয়ে ভূতের গল্পটা ফাঁদ দিয়ে ওদের সুবিধে হয়েছে। সুবীর আমার কথায় সায় দিয়ে বলল, আমারও সেটাই মনে হয়। তাই আমি আর তুই আজ রাতে ওই ঘরটায় থাকবো, বুঝলি? আর তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এসবই ভুয়ো রটনা। তখন আর বাড়িটা বিক্রি করতে আমাদের অসুবিধা হবে না। কি তুই রাজি তো? আমি জোরের সঙ্গে বললাম, আলবাত। আমি অধ্যাপক মানুষ, আর সুবীর আইটি ইঞ্জিনিয়ার। আজকের সময় এসব আষাঢ়ে ভূতের গল্প দিয়ে আমাদের বোকা বানানো যাবে না। তাছাড়া এরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হয়েও থাকা যাবে। সুবীরের মা বাবাকে কিছুই জানানো হলো না। ওনারা আগে জানতে পারলে আমাদের এই ভূত রহস্য সমাধান অভিযান করাই হতো না। রাতের খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে গেলে আমরা দুই বন্ধু চুপি চুপি চললাম ওই বাগান নামক জঙ্গলের ঘরটার দিকে। সঙ্গে একটা এমার্জেন্সি লাইট, দুটো টর্চ, দড়ি, মাদুর, চাদর আর সুবীর ওদের বাড়ির পুরনো গাদা বন্দুকটাও সঙ্গে নিল। যদি সত্যিই গুন্ডা বদমাশদের কারবার হয় তাহলে ওটা কাজে দেবে। একদম প্রস্তুত হয়ে আমরা হাজির হলাম ওই ঘরটার সামনে। দূর থেকে যতটা ভাঙাচোরা মনে হয়েছিল, রাতের চাঁদের আলোয় দেখলাম ততটাও না। একটা বেশ বড় ঘর। ঘরটার গায়ে সময় স্রোতে জায়গায় জায়গায় আগাছা জন্মেছে। এক পাল্লার দরজাটা ভেঙে একদিকে কাত হয়ে আছে। এছাড়া এই পুরনো ঘরটা ইতিহাসের সাক্ষ্য নিয়ে রক্ষণাবেক্ষণহীনভাবেই তার অস্তিত্বকে টিকিয়ে রেখেছে মোটামুটিভাবে। টর্চটা জেলে আমরা ঘরটা ঢোকার সময় একগাদা মাকড়সার ঝোল চোখে মুখে জড়িয়ে গেল। ঘরের মেঝেতে পুরো ধুলো জমেছে। দেওয়ালগুলোই উঁইয়ের বাসা, উপরের কড়ি কাঠে ঝুলের আস্তরণ। ঘরের এক কোণে একটা টেবিল আর চেয়ার একদিকে হেলে আছে। টেবিলটার পায়া ভাঙা হলেও চেয়ারটা অক্ষতই আছে। সেগুলোতে পুরো ধুলো জমেছে। দেখলেই বোঝা যায় ওগুলোর ব্যাস সমসাময়িক নয়।
আমরা দুই বন্ধু মাদুরটা বিছিয়ে তাতে বসলাম। ভাঙা দরজাটা দিয়ে হালকা চাঁদের আলো ঘরে ঢুকে একটা আলো আঁধারির পরিবেশ তৈরি করেছে। আমরা এমার্জেন্সি লাইট জ্বেলে দিলেও ঘরের আবছায়া ভাবটা পুরোটা কাটল না তাতেও। সুবীর একটা সিগারেট ধরে আয়েশ করে একটা সুখ টান দিল। আমি একটু চিন্তিত গলায় বললাম, ঘরটার যা অবস্থা, যেভাবে ঢোকার মুখেই মাকড়সা জ্বালার ধুলো জমে আছে, তাতে মনে হয় না দীর্ঘদিন এই ঘরে কেউ পা দিয়েছে। আমরা যে গুন্ডা বদমাশদের কথা ভাবছিলাম সেটা নাও হতে পারে, বুঝলি? সুবীর সিগারেটে আর একটা জোরে টান দিয়ে বলল, ছাড় তো, গুন্ডা বদমাশ না হলেও গ্রামের দিকে এরকম ভাঙাচোরা বাড়িঘর থাকলে সেটা নিয়েই লোকে বানিয়ে বানিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে দেয়। এখানে একটা রাত কাটিয়ে দিতে পারলেই আমার উদ্দেশ্য সফল, যত সব আজগুবি বিষয়। আমিও ওর কথায় সায় দিলাম। সুবীর ঘড়ি দেখল, রাত 12টা বাজে। সুবীরের থেকে একটা সিগারেট নিয়ে ধরাবো বলে দেশলাই জ্বালাতেই একটা হালকা হাওয়া এসে দেশলাইটা নিভিয়ে দিল। আবারও দেশলাই ধরালাম, এবারেও একই কাণ্ড। এইভাবে 3টে কাঠি জ্বালালাম, 3বারই হালকা একটা হাওয়া এসে নিভিয়ে দিল জ্বলন্ত কাঠিটা, ঠিক যেন কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে কাঠিগুলো। বিরক্ত হয়ে গিয়ে ধ্যাৎ বলে সুবীরের সিগারেটটা নিয়ে ওটা দিয়েই আমারটা জ্বালালাম। এমন সময় হঠাৎ মনে হলো আমার কানের কাছে ফিসফিস করে কেউ কিছু বলছে, কিন্তু কথাগুলো যেন বহু দূর থেকে ভেসে আসছে। কিছুই বুঝতে পারলাম না কথাগুলো। আমি সুবীরকে হালকা ঠেলা দিয়ে বললাম, এই, তুই কিছু শুনতে পাচ্ছিস? কই না তো, কেন? কেউ যেন আমার কানে কানে কিছু বলছে মনে হলো। দূর, ওসব তোর মনের ভুল। সুবীর আমার কথাকে পাত্তাই দিল না। আমিও আর কথা বাড়ালাম না। কেটে গেল আরো বেশ কিছুক্ষণ। এমন সময় সুবীর লক্ষ্য করল বিষয়টা। আমাদের সামনেই মেঝেতে কয়েকটা অস্পষ্ট পায়ের ছাপ। একটু অবাক গলাতে ও আমাকে বলল, দেখ দেখ, এগুলো তো আগে ছিল না, হঠাৎ করে কোথা থেকে উদয় হলো, অদ্ভুত তো। তাই তো ভাই, আমার ঠিকঠাক লাগছে না, বুঝলি? চল ফিরে যাই। একটু ঘাবড়ে গিয়ে আমি বললাম। সুবীর আমাকে তিরস্কার করে বলল, আরে না না দোষ, আগে থেকেই ছিল, হয়তো খেয়াল করিনি আমরা। তুই অধ্যাপক ও এইটুকুতেই ভয় পাচ্ছিস? ওই গুন্ডা বদমাশদের থিওরিটাই বোধহয় ঠিক, ওগুলো ওদেরই পায়ের ছাপ। এই বলে সুবীর ওর পাশে রাখা বন্দুকটাই একবার হাত বুলিয়ে নিল। ওই পায়ের ছাপগুলোর দিকেই তাকিয়ে আছি। দেখি ধীরে ধীরে ছাপগুলো যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। একসময় পুরো মুছে গেল ছাপগুলো, কিন্তু পরক্ষণেই আবার বেশ কিছু পায়ের ছাপ ফুটে উঠল মেঝেতে। ঘরের একদিক থেকে আর একদিকে চলে গেল ছাপগুলো, যেন অদৃশ্য কেউ হেঁটে বেড়াচ্ছে। এবার সুবীরও ভয় পেয়ে গেছে বোঝা গেল। ও অস্ফুট স্বরে বলে উঠল, এটা কি হচ্ছে? এরকম হয় নাকি? ওর কথা শেষ হতে না হতেই দেখি ঘরের কোণে চেয়ারটার ওপর একতাল কালো জমাট বাঁধা ছায়া যেন কুণ্ডলি পাকিয়ে আছে। আমরা কিছুই ঠাউর করতে পারছিলাম না। ওই কালো ছায়াটা নড়তে শুরু করলো। ধীরে ধীরে ওই কালো ছায়াটা একটা অবয়ব নিচ্ছে মনে হলো। একটু পরেই আমার হৃদস্পন্দনের গতি এতটাই বেড়ে গেল যেন সেই মুহূর্তে কয়েক আলোকবর্ষ পাড়ি দিতে পারে। বিস্ফারিত চোখে দেখি ধীরে ধীরে ওই ছায়ার পিণ্ডটা একটা মানুষের অবয়ব নিয়ে নিয়েছে। আমাদের সম্মুখে ওই প্রাচীন চেয়ারটায় একটা আবঝা ছায়ামূর্তি বসে আছে। তখন সুবীর আমতা আমতা করে বলল, কে 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 ওখানে? ছায়ামূর্তিটা নড়ছে না, স্থবির হয়ে আছে। এমন সময় গুড়ুম করে একটা কান ফাটানো আওয়াজ হলো, যেন কেউ গুলি ছুঁড়েছে। আর দেখি ছায়ামূর্তিটা টেবিলের ওপর কাত হয়ে পড়ে গেল। আমরা ঘামতে শুরু করেছি। ছায়াটা ধীরে ধীরে মাথা তুলছে টেবিলের ওপর থেকে। চেয়ার শো আস্তে আস্তে ঘুরতে শুরু করলো। ছায়াটা যেন নাগরদোলা বন বন করে ঘুরছে, ওটা সঙ্গে চেয়ারটাও। দেখে আমাদের মাথা ঘুরতে শুরু করলো।
হঠাৎই ছায়াটা থামলো আমাদের দিকে মুখ করে। একটা মানুষের অবয়ব, মুখ বোঝা যাচ্ছে না, শুধু শুধু চোখ দুটো জ্বলছে যেন অনন্ত নরকের আগুন ওই চোখে। এমন সময় এমার্জেন্সি আলোটা বন্ধ হয়ে গোটা ঘরকে পুরোপুরি অন্ধকারে ঢেকে দিল। বাইরে থেকে আসা জ্যোৎস্নার হালকা আলোয় ওই ছায়ার আমরা দুজন। বুঝতে পারছি ঘামে গোটা শরীর ভিজে যাচ্ছে, কপালের ঘাম গুড়িয়ে চোখ ঢেকে দিচ্ছে, কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ আজ আমাদের কাবু করে ফেলেছে। একটুও নড়ার ক্ষমতা নেই আমাদের। এবার ছায়াটার চোখ দুটো গোটা ঘরময় নিচে বেড়াতে লাগলো, অথচ ছায়াটা বসে আছে ওই চেয়ারে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার জিভ যেন বিদ্রোহ করছে, গলা শুকিয়ে গেছে। সুবীরের দিকে তাকানোর ক্ষমতা নেই আমার। জানি না ওর কি অবস্থা। আমার চোখ আটকে আছে ওই ঘরময় নেচে বেড়ানো চোখ দুটোর ওপর, যেন হিপনোটাইজ হয়ে গেছি। ঘর কাঁপে একটা অট্টহাসি আমার পুরো শরীরটাকে কাঁপিয়ে দিল। চোখ দুটো স্থির হয়েছে আবার ওই ছায়াটার কাছে গিয়ে। ঘরটা অদ্ভুতভাবে ভীষণ ঠান্ডা হয়ে আসছে। ছায়ামূর্তিটা মিলিয়ে গেল ধীরে ধীরে। সুবীরের গলার আওয়াজ পেলাম, কাঁপা কাঁপা গলায় সে বলল, এটা কি হলো? কি ছিল ওটা? আর এখানে নয়, চল। বলেও সুবীর ওখানে ওইভাবেই বসে থাকলো। আমিও নড়তে পারছি না। এরকম হচ্ছে কেন? এইমাত্র যে বিভীষিকার সম্মুখীন হয়েছিলাম সেটাই কি আমাদের পাথর করে দিল? কোনো রকমে দুজনে উঠে দাঁড়ালাম একে অপরকে ধরে। এমন সময় আবার ঘর জুড়ে একটা হাসির আওয়াজ শুরু হলো, যেন বহু দূর থেকে ভেসে আসছে সেই হাসি। একটা অমানুষিক কণ্ঠস্বর ঘরটায় প্রতিধ্বনিত হতে থাকলো। কেউ কোথাও যাবে না। ছায়ামূর্তিটা হঠাৎ আমাদের সামনে উদয় হয়েছে, একদম আমার সামনে দাঁড়িয়ে ওটা। ওই ভয়ঙ্কর চোখ দুটো জ্বলছে, যেন আগ্নেয়গিরির লাভা ঠিকরে বেরোচ্ছে। সেই অমানসিক আওয়াজ আবার শোনা গেল। বুঝলাম ওই ছায়ামূর্তিটাই কথা বলছে, কিন্তু এই আওয়াজ কোনো মানুষের নয়। নিজের কানে না শুনলে এটার বর্ণনা করা যাবে না। যেন রিজিশা থেকে ভেসে আসছে এই স্বর। এরই মধ্যেই সামনের দেওয়ালে ফুঁকতে শুরু করলো একের পর এক ছায়াময় দৃশ্য। সেই অমানুষিক স্বরটা প্রতিধ্বনিত হতে থাকলো ঘর জুড়ে। এই ঘরেই আমি লুকিয়েছিলাম। ওরা বলে দিল আমার ঠিকানা। আমার নিজের মানুষেরাই বিশ্বাসঘাতকতা করলো আমার সঙ্গে। অথচ অথচ আমি কোনো অন্যায় করিনি। যার অধিকার তাকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওদের সেটা সহ্য হলো না। মানুষের রক্ত না চুষে ওরা বাঁচতে পারে না। পরগাছা সব কটা, পরগাছা। টানা 7 দিন এই ঘরে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে আমি লুকিয়েছিলাম, কিন্তু আমার নিজেরই জমিদার দাদা ব্রিটিশের পা কেটে ধরিয়ে দিল আমাকে। ওর নিজেরও অবশ্য স্বার্থ ছিল, আর এই ঘরেই আমাকে খুন করলো ওরা। কি বলছে এই ছায়ামূর্তি? আমি কোনো তল খুঁজে পাচ্ছি না। সুবীর আমার হাতটা টেনে বলল, পালা। কিন্তু আমি স্থূলগত স্থির। সুবীর পৌঁছে গেছে দরজার কাছে, আবারও চিৎকার করে বলে উঠল, দাঁড়িয়ে আছিস কেন? চলে আয়, পালা। কিন্তু ওর কথাকে শেষ হতে না দিয়ে আবার সেই অমানুষিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। আজ আমার সেই জমিদার দাদার বংশধরকে মেরে আমি মুক্তি পাবো। একটা হাড় কাঁপানো অট্টহাসি ছড়িয়ে পড়ল ঘরটায়। অনেকগুলো দামামা যেন একসঙ্গে বাজছে, এমন আওয়াজ হতে থাকলো চতুর্দিকে। ঘরের ভিতরের মাকড়সার জালগুলো যেন আমাকে জড়িয়ে ধরছে। ক্রমাগত তেড়ে আসছে ওগুলো আমার দিকে। ওই ছায়ামূর্তিটা এসে দাঁড়িয়েছে আমার আর সুবীরের ঠিক মাঝখানে। ওটার কালো হাতটা লম্বা হয়ে এগোতে শুরু করলো সুবীরের দিকে। সুবীর বন্দুকটা তুলে ট্রিগার চালিয়ে দিল মূর্তিটার দিকে। কেঁপে উঠল গোটা ঘর।
একটা গরম ছ্যাঁকা লাগলো আমার বুকে। দেখতে পেলাম সুবীর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু আমার পা নড়ছে না, মাথাটা ভারী হয়ে আসছে। কেউ যেন কয়েক মন পাথর চাপিয়ে দিয়েছে আমার মাথার ওপর। জিভ জড়িয়ে যাচ্ছে, গলা শুকিয়ে ফেটে যেতে চাইছে, চোখটা ঝাপসা হয়ে উঠেছে, জ্বালা করছে। মাকড়সার জালগুলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে আমার সারা শরীর জুড়ে। আমি যেন পৃথিবীতে নেই। বহু দূরে আমি পৌঁছে যাচ্ছি। এক অনন্ত অতল গহ্বর আমায় গ্রাস করছে, আর একটা অন্ধকার যেন আমাকে গ্রাস করছে। শুধু ভাটার মতো দুটো চোখ জ্বলছে, আর জ্বলেই চলেছে। এরপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালে দেখলাম আমাকে ঘিরে বেশ কিছু লোক জড়ো হয়েছে। তার মধ্যে সুবীর আর কয়েকটা পুলিশও আছে। ঘরটা আগের মতোই, ওই তো একটা পায়া ভাঙা টেবিল, আর ওই তো চেয়ারটা। আমাদের কালকের আনা জিনিসগুলো একইভাবে পড়ে আছে। আচ্ছা, ওই ছায়ামূর্তিটা তো সুবীরকে মারতে পারেনি, তাহলে ওর প্রতিশোধও নেওয়া হলো না? ওর মুক্তিও হয়নি নিশ্চয়ই। এই ঘরটা তাহলে অভিশাপ মুক্তি ঘটেনি। ওটা আবার প্রতি রাতে ফিরে আসবে জিঘাংসার অসীম খিদে নিয়ে। এমন সময় আমার নজর পড়ল আমার শুইয়ে রাখা শরীরটার দিকে। পুরোটা সাদা একটা চাদর দিয়ে ঢাকা। দেখে আমার বুকের কাছটা ভিজে লাল হয়ে আছে। সাদা চাদরের ওপর দিয়েও জমাট বাঁধা রক্তের ছাপ স্পষ্ট। সুবীরের চালানো গুলিটা ওই ছায়ামূর্তিটাকে ভেদ করে ঠিক আমার হৃৎপিণ্ডের কাছে এসেই বিঁধেছিল কাল রাতে। দুজন পুলিশ একটা স্ট্রেচারে শুয়ে আমার নিথর শরীরটা বাইরে আনলো। বেশ ভারী কি চালে একজন মোটা গোঁপওয়ালা পুলিশকে বলতে শুনলাম, সোজা মর্গে নিয়ে যাবে বডিটা, আজকেই পোস্টমর্টেম করতে হবে, আর সমস্ত এভিডেন্সগুলো ফরেন্সিকে পাঠিয়ে দেবে, বুঝেছ? এই ঘরটা এখন সিল করে দাও। বাড়ির লোক আর আশেপাশের লোকজনের জবানবন্দি নিয়ে নিতে হবে, আর লাশের বাড়িতেও খবরটা পৌঁছে দাও, বুঝলে? ধুর, ভালো লাগে। বেশ শান্তিতে ছিলাম, হঠাৎ একটা উটকো খুনের ঝামেলা মাথায় এসে। এই এই কে আছিস? এটাকে গাড়িতে তোল, থানাতে নিয়ে গিয়ে এটার সঙ্গে কথা বলবো। সুবীরকেও পুলিশের ভ্যানে তোলা হলো। এখন আর এসবে নজর দেওয়ার ইচ্ছে নেই আমার। জাগতিক কিছুই আমাকে টানছে না। আমার শরীর এখন অনেক হালকা। বাউন্ডুলে আমি এখন সত্যিই যেন উঠছি। এই পৃথিবীর মধ্যাকর্ষণ আর আমাকে টেনে রাখতে পারবে না। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আরেকটি কথা, আপনারা আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চাইলে আমাদের চ্যানেলের মেল আইডিতে পাঠাতে পারেন। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আমাদের ডেসক্রিপশন বক্সে মেল আইডি পেয়ে যাবেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।